আজকের শর্ট কেস প্রেজেন্টেশন এবং শর্ট কেস ক্লাসে আজকের টপিক হচ্ছে রিমোটোলজির শর্ট কেস। পরীক্ষায় আসলে এমবিবিএস এর রিমোটোলজি শর্ট কেস খুব কম থাকে আর কি, বিশেষ করে যখন এক্সামিনার রিমোটোলজি তে ইন্টারেস্টেড হয়, এরকম কোনো এক্সামিনার থাকলে তখন শুধুমাত্র রিমোটোলজি কেস দেওয়া হয় এবং সেক্ষেত্রে কমনলি হ্যান্ড এক্সামিনেশনটাই দেওয়া হয়, রিমোটোলজিক্যাল হ্যান্ড এক্সামিনেশন। তো আজকে আমি শুধুমাত্র সেই হ্যান্ড এক্সামিনেশন নিয়ে আলাপ করব, বেশিক্ষণ সময় দেব না। রেমাটোলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য হ্যান্ড। তো শুরুতে আসলে আমি চাচ্ছি যে যেহেতু এটা আসলে শর্ট কেসের ক্লাস, এখানে পেশেন্ট নাই, কিন্তু আমি একটু আপনাদের পেশেন্ট না থাকলেও ধরেন আমি একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যে কিছুটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য কিভাবে আমরা এই শর্ট কেসের রোগীগুলোকে এক্সামিন করব। আজকে মাহমুদা আছেন? স্যার স্যার কোনো ভিডিও দেখা যাচ্ছে না স্যার। ভিডিও দেখা যাচ্ছে না? না স্যার, বের হয়নি। ভিডিও দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে না। সরি। এখন কি দেখা যাচ্ছে? জি না স্যার, দেখা যাচ্ছে না। এখন কি দেখা যাচ্ছে? জি না স্যার, দেখা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে না? না স্যার। ভিডিও কি শেয়ার করা যায় না? শেয়ার তো দিলাম। স্যার ভিডিও সম্ভবত শেয়ার করা যায় না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আসলে পুরাই থিওরিটিক্যাল হয়ে গেল। আচ্ছা, আমার স্লাইড তো দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে ওই যে হ্যান্ড এক্সামিনেশনে কি কি জিনিস দেখবো এটা জাস্ট একটু আলাপ করতেছি। রিমোটোলজিক্যাল এক্সামিনেশনে 3টা স্টেপ। সেটা প্রথম হচ্ছে লুক, মানে আপনি ইন্সপেকশন করবেন। তারপরে হচ্ছে ফিল, আপনি পেশেন্টকে পালপেট করবেন। 3 নাম্বার হচ্ছে মুভ, আপনি পেশেন্টকে বিভিন্ন জয়েন্ট মুভ করে দেখবেন। এই 3টা স্টেপে হচ্ছে রিমোটোলজিক্যাল এক্সামিনেশন। ফিল বা ইন্সপেকশন, সরি, লুক বা ইন্সপেকশন, ফিল বা পালপেশন, আর 3 নাম্বার হচ্ছে মুভ। মুভ মানে বিভিন্ন মুভমেন্ট করে দেখবেন। তো আপনি যখন হ্যান্ড এক্সামিনেশন করব, দুইটা হ্যান্ডকে আমরা একটা ফ্ল্যাট সারফেসের উপরে রাখবো। এটা টেবিল হতে পারে বা একটা পিলো হতে পারে। পিলোর উপরে দুইটা হ্যান্ডকে একসাথে রাখবো। প্রথমে আমরা পামার সারফেসটা দেখবো, তারপরে ডর্সাল সারফেসটা দেখবো। যখন লুক করব বা ইন্সপেকশন করব, তখন প্রথমে পামার সারফেসটা দেখবো, তারপরে ডর্সাল সারফেস অফ দা বোথ হ্যান্ড দেখবো। এখন পামার সারফেস যখন বা ডর্সাল সারফেস যখন দেখবো, ইন্সপেকশনে আমরা কয়েকটা স্ট্রাকচারকে খেয়াল করব। প্রথম হচ্ছে আমরা স্কিন কন্ডিশন গুলো দেখবো, পামার সারফেস এবং ডর্সাল সারফেসে স্কিনটা দেখবো। 2 নাম্বার হচ্ছে মাসেলটাকে দেখবো, মাসেলের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। 3 নাম্বার হচ্ছে জয়েন্ট গুলাকে দেখবো। 4 নাম্বার হচ্ছে আপনার নেইলের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখবো। এই 4টা জিনিসকে, স্ট্রাকচারকে দেখলে আপনার মোটামুটি ফাইন্ডিং গুলা মিস হবে না।
তো প্রথমে আমরা যখন একটা ফ্ল্যাট সারফেসে তার পেশেন্টকে হ্যান্ড দুইটাকে আমরা রাখলাম, তখন আমরা প্রথমে পামার সারফেসে দেখলাম। পামার সারফেসে আমরা প্রথমে স্কিন কন্ডিশনটা দেখলাম, স্কিন গুলা কি নর্মাল যে টেক্সচার থাকে সেরকম আছে, নাকি এটা স্মুথ শাইনি হয়ে গেছে, অথবা স্কিনে কোনো র্যাশ আছে কিনা, অথবা স্কিনে কোনো স্কার মার্ক আছে কিনা, অথবা স্কিনে কোনো আলসারেটিভ কোনো লেশন আছে কিনা বা গ্যাংগ্রিন আছে কিনা, সেগুলো খেয়াল করব। ঠিক একইভাবে ডর্সাল সারফেস অফ দ্য হ্যান্ড যখন আমরা দেখব, তখন ডর্সাল সারফেসও স্কিনে স্কিন থিনিং আছে কিনা, অথবা স্কিন থিকেনিং আছে কিনা, অথবা স্কিনে কোনো পিগমেন্টেশন আছে কিনা, কোনো র্যাশ আছে কিনা, অথবা কোনো স্কার মার্ক আছে কিনা সেটা দেখব। তো কি ধরনের অ্যাবনর্মালিটি থাকতে পারে, যেমন দেখেন এই ছবিটা দেখেন, এখানে আমি ডিফর্মিটির কথা পরে বলবো। এখানে দেখেন স্কিন গুলো একটু শাইনি শাইনি এবং একটু টাইট মনে হচ্ছে। আপনি দেখেন যে থাম্বের স্কিনটা দেখেন, অনেক এখানে নরমাল যে ফারো গুলা দেখা যায় সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না। একদম স্কিন টাইট এবং স্মুথ শাইনি হয়ে গেছে এবং থিন হয়ে গেছে। এই ধরনের স্কিন চেঞ্জ, যেমন এটা এটা হচ্ছে একটা সিস্টেমিক স্ক্লেরোসিসের কেস, যেটাকে আমরা স্ক্লেরোডেকটাইলি বলি। স্ক্লেরোডেকটাইলি স্কিনের অনেক সময় এরকম স্কিন থিনিং, কি বলে, স্মুথ হয়ে যায়, লস অফ নরমাল ফারো যেটা সেটা থাকে না, শাইনি হয়, এবং আপনি ইন্সপেকশনে যখন অনেক সময় এরকম একটা ফ্লেকশন ডিফর্মিটিও থাকতে পারে। এটাকে হচ্ছে আমরা স্ক্লেরোডেকটাইলি বলি। তো এই ধরনের স্কিন চেঞ্জ আবার অনেক সময় স্মুথ শাইনি হতে পারে, যেমন স্টেরয়েড লং টাইম ইউজ করলেও স্মুথ শাইনি হতে পারে। তো এটা হচ্ছে স্কিনের যে চেঞ্জ সেটা। ২ নাম্বার হচ্ছে আমি স্কিনের আরো কিছু চেঞ্জ বলছিলাম, যেমন ইনফাক্ট হতে পারে। টিপ অফ দ্য ফিঙ্গার বা টো এগুলাতে আপনি স্কিনের মধ্যে এরকম ব্ল্যাকিশ কালারেশন দেখতে পারেন, যেটাকে আমরা ইনফ্রাক্ট বলি, ডিজিটাল ইনফ্রাক্ট। তারপরে এরকম আলসারেশন থাকতে পারে টিপ অফ দ্য ফিঙ্গারে, একটা লস অফ সারফেস স্কিন যে এবং আন্ডারলাইং যে স্ট্রাকচার সেগুলো দেখা যাচ্ছে, একটা আলসারেশন হতে পারে, একটা গ্যাংগ্রিন হতে পারে। এই ধরনের একটা গ্যাংগ্রিনাস চেঞ্জ আসতে পারে। এই ধরনের আলসার, গ্যাংগ্রিন এগুলা সাধারণত রিমাটোলজিক্যাল কন্ডিশন গুলোর মধ্যে কমনলি যেগুলা ভাস্কুলাইটিস করে, যেমন এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, এগুলাতে সাধারণত এই গুলা বেশি পাওয়া যায়। সিস্টেমিক স্ক্লেরোসিস এবং এসএলই এইগুলাতে স্কিনে ডিজিটাল স্কিনে নেক্রোসিস, আলসারেশন এবং ডিজিটাল গ্যাংগ্রিন এগুলো পাওয়া যায়। এই গেল স্কিনের কন্ডিশন। স্কার মার্ক থাকতে পারে, যেমন ধরেন আপনি পামার সারফেস অফ দ্য হ্যান্ডের জাস্ট রিস্টের সামনে স্কার মার্ক থাকতে পারে, কোনো যদি অপারেশন হয় তার, বিশেষ করে কার্পাল টানেল সিনড্রোম যদি অপারেশন হয়, অথবা আপনার যদি হ্যান্ডের জন্য হ্যান্ডের পামার সারফেসে কোনো টেন্ডনে কোনো অপারেশন হয়ে থাকে, রিপেয়ারেটিভ বা ওই ধরনের কোনো অপারেশন হয়ে থাকলে সেখানে স্কার মার্ক থাকতে পারে। তো এই গেল আমাদের স্কিনের কন্ডিশন। ২ নম্বর হচ্ছে আমরা নেইল কন্ডিশন যদি দেখি, নেইলে দেখবেন অনেক সময় কিছু কিছু রোগের ক্ষেত্রে রিমাটোলজিক্যাল কন্ডিশনে এরকম নেইলের মধ্যে ছোট ছোট পিটিং দেখা যায়, স্পট মানে ডিপ্রেশন, এগুলোকে পিটিং বলে, স্মল ডিপ্রেশন এগুলোকে পিটিং বলে। এবং এই সামনের দিকটায় দেখেন এখানে নেইলটা আন্ডারলাইং বেস থেকে উঠে গেছে, এই জন্য এই জায়গায় ভাস্কুলারিটি দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে। এটাকে বলে আমরা অনাইকোলাইসিস, সেপারেশন অফ দ্য নেইল ফ্রম দ্য আন্ডারলাইং নেইল ব্যাড, এটাকে বলে অনাইকোলাইসিস। তাহলে এই নেইল পিটিং, অনাইকোলাইসিস এগুলা কমনলি রিমাটোলজিক্যাল কন্ডিশন গুলোর মধ্যে সোরিয়েটিক আর্থ্রাইটিস যে কেসগুলো আছে, বিশেষ করে সোরিয়াসিসে, সেই ক্ষেত্রে এই ধরনের নেইল চেঞ্জ পাওয়া যায়। তাহলে সোরিয়াসিসে আপনি এই ধরনের নেইল চেঞ্জ পেতে পারেন। আর অনেক ক্ষেত্রে রেইটার সিনড্রোমে অনেক সময় নেইল চেঞ্জ পাওয়া যায়। তবে কমনলি সোরিয়েটিক আর্থ্রাইটিসে এই অনিকোলাইসিস, মানে সেপারেশন অফ দ্য নেইল ফ্রম দ্য নেইল বেড, এবং পিটিং অফ দ্য নেইল, এই ধরনের পিটিং, স্মল ডিপ্রেশন এগুলো পাওয়া যায়। অনেক সময় রিজ থাকে, লম্বা লম্বা রিজ থাকে। অনেক সময় সাব আঙ্গুয়াল যে মানে নেইলের নিচে যে নেইল বেসটা সেটা অনেক সময় থিকেনিং হয়ে যায়, সাব আঙ্গুয়াল হাইপার কেরাটোসিস বলে। আচ্ছা, স্কিন কন্ডিশনের মধ্যে আমি আরো কয়েকটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে অনেক সময় নেইল বেইজে এরকম ছোট ছোট ইনফার্ট থাকতে পারে, স্কিন ইনফার্ট। নেইল বেইজ এবং নেইল বেসটা এরকম ইরেগুলার থাকতে পারে। এটা সাধারণত ডার্মাটোমায়োসাইটিস বা সিস্টেমিক স্ক্লেরোসিস এই ধরনের কেসে পাওয়া যেতে পারে।
এছাড়া আর বিভিন্ন টাইপের র্যাশ পাওয়া যেতে পারে। যেমন ধরেন এটা স্কিনের ডর্সাল সারফেস অফ দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট গুলোর উপরে একটা স্কেলি ইরাইথেমেটাস র্যাশ পাওয়া যেতে পারে। এটাকে বলে গটফ্রন সাইন, এটা ডার্মাটোমাইসিটিসে পাওয়া যায়। সো এই স্কিন র্যাশ গুলা ডার্মাটোমাইসিটিস পাওয়া যায়। এছাড়া এসএলএ তেও অনেক সময় স্কিনে বিভিন্ন জায়গায় র্যাশ হতে পারে, হ্যান্ডেও র্যাশ হতে পারে। তো এই টিপিক্যালি যে জয়েন্টের ডর্সাল সারফেসে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের উপরে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে বলে গট্রন সাইন, এটা ডার্মাটোমাইসিটিসে পজিটিভ পাওয়া যায়, এটাকে বলে গট্রন সাইন। এছাড়া সোরিয়াসিসের যে স্কিন প্ল্যাক গুলা সেগুলো হ্যান্ড অ্যান্ড ডর্সাল সারফেস বা ফোর আর্মের যে ডর্সাল সারফেস ওখানে থাকতে পারে। এছাড়া এছাড়া আপনি বিভিন্ন নোডিউলার স্ট্রাকচার পেতে পারেন, যেমন রিমোটয়েড নোডিউল, স্মল নোডিউলার স্ট্রাকচার, বিশেষ করে অন দ্য ডর্সাল সারফেস অফ দ্য ফিঙ্গার্স, ডর্সাল সারফেস অফ দ্য হ্যান্ড, ব্যাক অফ দ্য ফোরআর্ম। এই রিজনটাতে আপনি এই রিমোটয়েড হ্যান্ড যখন এক্সামিন করবেন তখন খেয়াল করতে হবে যে এই ধরনের রাউন্ডেড নোডিউলার স্ট্রাকচার দেখা যায় কিনা। এটা রিমোটয়েড নোডিউল এবং এটা রিমোটয়েড আর্থ্রাইটিসে পজিটিভ পাওয়া যায়। তো এই গেল আমাদের স্কিন কন্ডিশন এবং স্কিনের বিভিন্ন অ্যাবনর্মালিটি গুলো। দেন আমরা খেয়াল করব মাসেল। বিশেষ করে পামার সারফেস অফ দ্য হ্যান্ডে, পামার সারফেসে আমরা জানি যে দুইটা গ্রুপ অফ মাসেল থাকে, একটা হচ্ছে থেনার মাসেল, একটা হচ্ছে হাইপোথেনার মাসেল। একটা পেশেন্টের থেনা হাইপোথেনা দুইটা মাসেল ওয়াস্টিং থাকতে পারে। এটা বিশেষ করে যাদের লং স্ট্যান্ডিং জয়েন্ট ডিজিজ থাকে, বিশেষ করে স্মল জয়েন্ট অফ দ্য হ্যান্ড যখন ইনভলভ থাকে তখন ইনঅ্যাক্টিভিটির জন্য এবং ইনফ্লামেটরি যে মেডিয়েটর সেগুলোর জন্য মাসেল নেক্রোসিস, মাসেল ওয়াস্টিং হয়ে আপনার এই স্মল হতে পারে, গ্রুপস অফ মাসেল ওয়াস্টিং হতে পারে। একটা পেশেন্টের যদি শুধুমাত্র দেখা যায় যে থেনার মাসেল ওয়াস্টিং আছে, হাইপোথেনার ওয়াস্টিং নাই, তাহলে বুঝতে হবে যে তার হয়তো তার মিডিয়ান নার্ভে কোনো প্রবলেম আছে। কারণ থেনার মাসেল একমাত্র থেনার মাসেল গ্রুপস অফ মাসেল যেগুলো আছে এখানে সবগুলাই হচ্ছে মিডিয়ান নার্ভ দিয়ে সাপ্লাই হয়, একমাত্র অপোনেন্স পলিসিস ছাড়াও, সরি একমাত্র অ্যাডাক্টর পলিসিস ছাড়া। অ্যাডাক্টর পলিসিসটা আনলান নার্ভ দিয়ে সাপ্লাই হয়। সুতরাং কারো যদি মিডিয়ান নার্ভ কম্প্রেশন হয় ডিউ টু কার্পাল টানেল সিনড্রোম এবং এটা খুব সিভিয়ার হয়, লং স্ট্যান্ডিং হয়, সেই ক্ষেত্রে আপনি এই ইয়েটা পেতে পারেন, থেনার মাসেল ওয়াস্টিং পেতে পারেন। তো পামার সারফেসে দেখার পরে আমরা ডর্সাল সারফেস অফ দ্য হ্যান্ড দেখবো। যেমন এখানে ডর্সাল সারফেসে যে আমরা জানি যে ইন্টারোশিয়াস মাসেল গুলা থাকে, এই ইন্টারোশিয়াল মাসেল গুলাও আপনার ওয়াস্টিং হতে পারে। তখন ডর্সাল সারফেসে একটু গাটারিং দেখা যেতে পারে, এটা বলে ডর্সাল গাটারিং। এই ডর্সাল গাটারিং গুলা সাধারণত আপনার, এটাও ক্রনিক রিমাটোলজিক্যাল কন্ডিশন যেখানে জয়েন্ট মুভমেন্ট গুলো খুব রেস্ট্রিক্টেড হয়ে যায় ডিউ টু ডিফর্মিটি, তখন আপনার এই মাসেল গুলো ওয়াস্টিং হতে পারে। ডর্সাল গাটারিং অফ দ্য ব্যাক অফ দ্য হ্যান্ড মাসেল আর পামার সারফেসে থেনার এবং হাইপোথেনার মাসেল এগুলো ওয়াস্টিং আছে কিনা সেটা দেখবো। এর সাথে অ্যাসোসিয়েটেড যদি কারো মানে আরো পিছনের নার্ভ যদি এফেক্টেড হয়, যেমন আলনার নার্ভ, এটা যদিও রিমাটোলজির কন্ডিশনে কমন না, তখন ফোর আর্মের মাসেল ওয়াস্টিং হতে পারে। রিমাটোলজিক্যাল কন্ডিশনে বিশেষ করে থেনার হাইপোথেনার এবং ডর্সাল গাটারিং এই কয়েকটা জায়গায় আপনার মাসেল ওয়াস্টিং পাওয়া যায়। নেক্সট আমরা দেখবো যে জয়েন্ট। জয়েন্ট আমরা যখন দেখব তখন আমরা প্রথমে জয়েন্ট গুলাতে দেখবো যে কোনো অ্যাবনর্মাল আছে কিনা, যেমন ধরেন জয়েন্ট সোয়েলিং আছে কিনা। যদি জয়েন্ট সোয়েলিং থাকে হ্যান্ডের জয়েন্টে, তাহলে কোন জয়েন্ট গুলা ইনভলভ। বিশেষ করে এখানে তিনটা গ্রুপ অফ ভিজিবল জয়েন্ট, একটা হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, একটা হচ্ছে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, একটা হচ্ছে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তো এখানে ইনভলভমেন্ট অনুযায়ী অনেক সময় আন্ডারলাইং কজ ডিফার করে। যেমন এখানে দেখা যাচ্ছে যে তার পেশেন্টের ইন্ডেক্স ফিঙ্গার এবং রিং ফিঙ্গার, দুইটা ফিঙ্গারের প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট গুলো সোয়েলিং হয়ে আছে, অ্যাপারেন্টলি সোয়েলিং হয়ে আছে, এবং অন্যান্য জয়েন্ট গুলো এভাবে সোয়েলিং দেখা যাচ্ছে না। এটা হয়তো দুইটা ফিঙ্গার আছে, কোনো পেশেন্টের সবগুলো ফিঙ্গারই থাকতে পারে, কোনো পেশেন্টের ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টও ইনভলভ হতে পারে, কোনো পেশেন্টের মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টও ইনভলভ হতে পারে। যদি সোয়েলিং দেখেন তাহলে তার সোয়েলিং এর ওভারলাইং স্কিনে রেডনেস আছে কিনা সেটা খেয়াল করবেন ইন্সপেকশনে।
যেমন কোন ইনভলভমেন্ট অনুযায়ী আমি বললাম এই জন্য যে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট যদি কারো ইনভলভমেন্ট হয় বাই সোয়েলিং, তাহলে বুঝতে হবে যে তার টিপিক্যাল 3টা ডিজিজ, এই 3টা ডিজিজের মধ্যে একটা হবে। এই ডিআইপি কমনলি ইনভলভ হয়, একটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিসে, একটা হচ্ছে ক্রনিক টোফাসিয়াস গাউট, যেটা ক্রনিক গাউট, সেটাতে ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্ট ইনভলভ হয়। আর আরেকটা হচ্ছে আপনার নোডাল অস্টিওআর্থ্রাইটিস, যে নোডাল অস্টিওআর্থ্রাইটিস ভ্যারাইটি, সেটাতে ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্ট ইনভলভ হয়। বাদ বাকি যে রিমাটোলজিক্যাল কন্ডিশন গুলো আছে এগুলাতে কিন্তু বেশিরভাগ প্রক্সিমাল ইন্টারফেরেন্স জয়েন্ট এবং মেটাকার্পোফ্যালেঞ্জিয়ান জয়েন্ট ইনভলভ হয়। সুতরাং কারো যদি ডিআইপি ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্ট ইনভলভমেন্ট থাকে তাহলে এই 3টা ডিজিজ মাথায় আনবেন। একটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, 2 নম্বর হচ্ছে ক্রনিক গাউট, আর 3 নম্বর হচ্ছে নোডাল অস্টিওআর্থ্রাইটিস। এই 3টাতে ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্ট ইনভলভ হয়। আর রিমাটয়েড আর্থ্রাইটিসে কমনলি প্রক্সিমাল ইন্টারফেরেন্স জয়েন্ট এবং মেটাকার্পোফ্যালেঞ্জিয়ান জয়েন্ট এবং কার্পাল জয়েন্ট, রিস্ট জয়েন্ট এগুলো ইনভলভ হতে পারে। কার্পাল জয়েন্ট ইনভলভ হলে আসলে এখানে ঠিক আলাদা করে, কার্পাল তো অনেকগুলো জয়েন্ট আছে, এখানে বোঝা যাবে না, হয়তো অ্যাপারেন্টলি এখানে কিছু সোয়েলিং থাকতে পারে, কিন্তু এটা একটা জয়েন্ট সোয়েলিং বুঝবেন না, হয়তো এখানে অ্যাপারেন্ট সোয়েলিং থাকতে পারে আহ, এবং টেন্ডারনেস থাকতে পারে আপনি যখন পালপেট করবেন। তাহলে আমরা ইন্সপেকশনের জয়েন্টে যখন দেখবো, জয়েন্টের সোয়েলিংটা দেখবো কোন কোন জয়েন্টে আছে, ডিস্ট্রিবিউশন অফ সোয়েলিং দেখবো, সিমেট্রিক্যাল কিনা, দুই হাতে সমানভাবে সেম জয়েন্টগুলো ইনভলভমেন্ট হচ্ছে কিনা সেটা দেখবো। রিমাটয়েড আর্থ্রাইটিসে সাধারণত সিমেট্রিক্যাল থাকে, এসএলএন কেও সাধারণত সিমেট্রিক্যাল থাকে। সোরিয়েটিক আর্থ্রাইটিসে সাধারণত অ্যাসিমেট্রিক্যাল থাকে, বা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস যেগুলো, এগুলোতে সাধারণত অ্যাসিমেট্রিক্যাল থাকে। তো জয়েন্টের এই সোয়েলিং ছাড়াও আদার ডিফর্মিটি হতে পারে, বিভিন্ন টাইপের ডিফর্মিটি হয়। যেমন আমরা রিমাটয়েড আর্থ্রাইটিস বিভিন্ন ডিফর্মিটির কথা জানি, যেমন এটা হচ্ছে এই যে রিং ফিঙ্গারে যে ডিফর্মিটি বা লিটল ফিঙ্গারে যে ডিফর্মিটি দেখা যাচ্ছে, এটাকে কি বলে, এই ডিফর্মিটির নাম কি বলতে পারবেন? সোয়ান নেক ডিফর্মিটি স্যার। রাইট, এটা সোয়ান নেক ডিফর্মিটি। রিমাটয়েড আর্থ্রাইটিসে হয় ফ্লেকশন অফ দ্য ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্ট এন্ড হাইপার এক্সটেনশন অফ দ্য প্রক্সিমাল ইন্টারফেরেন্স জয়েন্ট। এই 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 যে অ্যাপিয়ারেন্সটা হয় এটাকে বলে সোয়ান নেক ডিফর্মিটি, এটা রিমাটয়েড আর্থ্রাইটিস হয়। এটা হচ্ছে বার্টনিয়া ডিফর্মিটি। এখানে হয় প্রক্সিমাল ইন্টারফেরেন্স জয়েন্ট যেটা, সেটা ফিক্স ফ্লেকশন ডিফর্মিটি হয়, আর ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্ট যেটা, সেটা হাইপার এক্সটেনশন হয়, সোয়ান নেকের উল্টাটা। তো ইট ইজ বার্টনিয়া ডিফর্মিটি, এটাও রিমাটয়েড আর্থ্রাইটিসে পাওয়া যায়। তারপর হচ্ছে এটা হচ্ছে জেড ডিফর্মিটি। জেড ডিফর্মিটিটা হচ্ছে যে হাইপার এক্সটেনশন অফ দ্য থাম্বের, জেড ডিফর্মিটির থাম্বেই হয়, অন্য জয়েন্টের থেকে থাম্বেই হয়। ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট তো থাম্বে একটাই, এই ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্টটা হাইপার এক্সটেনশন হয়। আর মেটাকার্পোফ্যালেঞ্জিয়ান জয়েন্ট যেটা, সেটা ফ্লেকশন ডিফর্মিটি হয়, এবং এখানে কিছুটা হয়, একটু ফ্যালাংসটা কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, সাবলাক্সেশন হয়। তো ফ্লেকশন ডিফর্মিটি অফ দ্য flexion deformity of the metacarpophalangeal joint এবং extension of hyperextension of the interphalangeal joint, এটা হচ্ছে জেড ডিফর্মিটি। এটা ইয়েতে পাওয়া যায়, এটাও আপনার রিমাটয়েড আর্থ্রাইটিসে পাওয়া যায়। রিমাটয়েড আর্থ্রাইটিসে আরো কিছু অ্যাবনর্মালিটি পাওয়া যেতে পারে। এটা কি বলেন তো, একজন বলেন তো, এখানে কি অ্যাবনর্মালিটি আছে, কেউ বলেন একজন। রেডিয়াল ডেভিয়েশন। রেডিয়াল ডেভিয়েশন অফ, কিসের রেডিয়াল ডেভিয়েশন? হ্যাঁ, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। না, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট তো এটা, এটা রেডিয়াল ডেভিয়েশন, রেডিয়াস তো এদিকে, রেডিয়াল ডেভিয়েশন হলে এটা এদিকে চলে আসতো, এটা আলনার ডেভিয়েশন। হ্যাঁ, এই মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের যে ফ্যালাংস গুলো আছে, এটা আলনার দিকে চলে গেছে, আলনা তো এই সাইডে, এই আলনার দিকে চলে গেছে, ইট ইজ আলনার ডেভিয়েশন অফ দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। রেডিয়াল ডেভিয়েশন যেটা, সেটা হয় রিস্ট জয়েন্টে, রিস্ট জয়েন্টে রেডিয়াল ডেভিয়েশন হয়। সেখানে কি হয় যে মানে
এই যে হ্যান্ড কার্পাল যে বোনস গুলা সেগুলা রেডিয়াসের দিকে একটু সাবলাক্সেশন হয়ে যায় সে। এটা হয় এই জায়গাটায়, যেমন এখানে কিছুটা রেডিয়াল লেভিশন আছে। কার্পাল বোনস গুলা রেডিয়াসের দিকে ডেভিয়েটেড হয়ে যায় এবং ওইটার রেসপন্সেই এই মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে যে ফিঙ্গার গুলো আছে সেগুলো আলনার রেডিয়েশন হয়, আলনার দিকে ডেভিয়েটেড হয়ে যায়। এটাও রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা অ্যাবনর্মালিটি, আলনার ডেভিয়েশন অফ দা ফিঙ্গার্স। তারপরে যখন এই যে এখানে রিস্ট জয়েন্টটা দেখেন, রিস্ট জয়েন্টের যে আলনার হেড যেটা আছে এটা এখানে প্রমিনেন্টলি পিছন দিকে সরে গেছে, এখানে দেখা যাচ্ছে। ইট ইজ ডরসাল সাবলাক্সেশন অফ দা আলনার হেড, ডরসাল সাবলাক্সেশন অফ দা আলনার হেড, মানে আলনার হেডটা কার্পালের সাথে যে জয়েন্ট আছে সেখানে কার্পাল সারফেস থেকে একটু ডরসামের দিকে সরে আসছে, ডরসামের দিকে সরে আসছে। সো ইট ইজ আনলার সাবলাক্সেশন অফ দা ডরসাল সাবলাক্সেশন অফ দা আলনার হেড। এটাও আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসে পাওয়া যায়। তো এই ধরনের বিভিন্ন জয়েন্ট ডিফর্মিটি বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিসে পাওয়া যেতে পারে। জয়েন্ট ডিফর্মিটি ছাড়াও এমনি আদার ডিফর্মিটি হতে পারে। যেমন আপনি যদি পেশেন্টকে বলেন যে আপনি ফিঙ্গার ফ্লেক্স করেন, ফ্লেক্স করে এক্সটেন্ড করেন, তখন দেখবে যে একটা ফিঙ্গার ফুলি এক্সটেন্ড হতে পারতেছে না, এরকম লক হয়ে গেছে এখানে। আর এক্সটেন্ড সবগুলো আঙ্গুল ফ্লেক্স গুলো, তারপর যখন এক্সটেন্ড করলো একটা আঙ্গুল এখানে লক হতে মানে এক্সটেন্ড হতে পারে, এখানে লক হয়ে গেছে। তারপরে সে প্যাসিভলি তার আরেকটা হাত দিয়ে এই আঙ্গুলটাকে সোজা করে নিতে পারবে। তো এই ধরনের কন্ডিশন গুলাকে বলে ট্রিগার ফিঙ্গার। ট্রিগার ফিঙ্গারটা বেশি কমনলি আসলে কিছু অ্যাসোসিয়েটেড কন্ডিশন গুলোতে পাওয়া যায়, যেমন ডায়াবেটিস মেলিটাসে পাওয়া যায়, আবার রিউমাটয়েড আর্থ্রাইটিসেও পাওয়া যায় ট্রিগার ফিঙ্গার। ট্রিগার ফিঙ্গারটা হয় অ্যাকচুয়ালি এই যে এই যে ফিঙ্গারের যে টেনোসাইনোভিয়াম আছে, এই টেনোসাইনোভিয়াম যদি ইনফ্ল্যামেশন হয়, সাইনোভিয়ামটা থিকেনিং হয়ে যায়, তখন যখন ফিঙ্গার এক্সটেন্ড করে তখন এই যে সাইনোভিয়ামের ভিতর দিয়ে যে টেন্ডনটা যে মুভ করবে সেই মুভমেন্টটা লক হয়ে যায়, এটাকে বলে ট্রিগার ফিঙ্গার। মানে এই যে সাইনোভিয়ামটা থিকেনিং হয়ে যায়, থিকেন হয়ে যাওয়ার জন্য আপনার এই টেন্ডনটা যখন এক্সটেন্ড করবে তখন এটার ভিতর দিয়ে এটা যে মুভ করে উপরে এদিকে সরে আসবে, তখন এটা পারে না, তখন এটা আটকায় যায়, এটাকে বলে ট্রিগার ফিঙ্গার। এটা রিউমাটোলজিক্যাল কন্ডিশন গুলোর মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে পাওয়া যেতে পারে, অথবা আপনার যাদের ধরেন কার্পাল টানেল সিনড্রোম অপারেশন হয়, অপারেশনের পরে অনেক সময় এটা হতে পারে। এই ধরনের ডিফর্মিটি আরেকটা কন্ডিশনে হয় যেটা দেখতে অনেকটা একই রকম, সেটাকে বলে ডুপাইটাস কন্ট্রাকচার, যেটা রিউমাটোলজিক্যাল কন্ডিশনে হতে পারে, সিরোনেগেটিভ আর্থ্রাইটিসে অনেক সময় হতে পারে, কিন্তু কমনলি ওই যে লিভার ডিজিজে আমরা জানি ডুপাইটাস কন্ট্রাকচার হয়, যে পামার ফাসা যে অ্যাপনেউরোসিস আছে সেটা থিকেনিং হয়ে যায়। এটাও অ্যাপারেন্টলি দেখতে ওই ইয়ার মতো লাগে আর কি, যে আমাদের ট্রিগার ফিঙ্গারের মতো লাগে, কিন্তু ট্রিগার ফিঙ্গার যেমন ফ্লেক্স করতে পারে এক্সটেন্ড করতে পারে না, ওইটা একদম ফিক্স থাকে, ওইটা মানে ফ্লেক্সনও পুরোপুরি করতে পারবে না। তো এই গেল ইন্সপেকশনে আমাদের বিভিন্ন জয়েন্ট যেগুলো সেগুলো আমরা দেখালাম। তাহলে আমরা ইন্সপেকশনে কি কি দেখলাম? একটা হচ্ছে স্কিন কন্ডিশন দেখলাম, তারপর হচ্ছে মাসেল ওয়াস্টিং আছে কিনা সেটা দেখলাম, নেইলের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা দেখলাম, 4 নম্বর হচ্ছে জয়েন্টের যে অ্যাবনর্মালিটি গুলো ইন্সপেকশনে দেখা যায় সেগুলো দেখলাম। আচ্ছা, আরো কিছু অ্যাবনর্মালিটি আছে, যেমন ধরেন কিছু কিছু নোডিউলার সোয়েলিং দেখা যেতে পারে হ্যান্ডে, যেমন ধরেন এই পেশেন্টের এই জয়েন্টের দুই পাশে এখানে একটু ব্রাউন বা হোয়াইট কালারের কিছু নোডুলার স্ট্রাকচার দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে টোফাই। এই যে এগুলো হচ্ছে টোফাই, এগুলা স্মল জয়েন্ট অফ দ্য হ্যান্ডে বিশেষ করে ডরসাল সারফেসের দিকে দুই দিকে বাইল্যাটারালি এরকম রাউন্ডেড হার্ড হোয়াইট কালারের একটা স্ট্রাকচার দেখা যায়। অনেক সময় আলসারেট করে এই হোয়াইট কালারটা সেটা বের হয়ে আসতে পারে, এটাকে বলে টোফাই। এটা সাধারণত ক্রনিক গাউটে হয়। তো ক্রনিক গাউটে এরকম টোফাস বা টোফাই দেখা যেতে পারে বিভিন্ন স্মল জয়েন্টের ডরসাল সারফেসের দুই দিকে।
এবং এটা কালারটা একটু চক হোয়াইট কালারের। অস্টিওআর্থ্রাইটিস যেটা নোডাল অস্টিওআর্থ্রাইটিসে এরকম বনি সোয়েলিং দেখা যেতে পারে ওভার দ্য ডর্সাল সারফেস অফ দ্য হ্যান্ড। এটাও দুই দিকে থাকে। ইট ইজ বনি সোয়েলিং এবং এটা পালপেট করলে আরো ভালো বোঝা যাবে ইট ইজ বনি আউটগ্রোথ। এই ডিস্টাল ইন্টারফ্যালঞ্জাল জয়েন্টের দুই দিকে থাকলে সেটাকে বলে হ্যাবার্ডেন্স নোড। আর সেম জিনিস যদি প্রক্সিমাল ইন্টারফ্যালঞ্জাল জয়েন্টে থাকে তখন এটাকে বলে বাউচার্স নোড। এটা হচ্ছে বাউচার্স নোড আর আগেরটা হচ্ছে হেবার্ডেন্স নোড। এই দুটা নোডাল অস্টিওআর্থ্রাইটিস, সেটাতে এই ধরনের বনি সোয়েলিং পাওয়া যায়। তো এই গেল আমাদের ইন্সপেকশনের বিভিন্ন ফাইন্ডিং বা লুকে আপনি যে জিনিসগুলো দেখলেন সেগুলো হচ্ছে এটার ফাইন্ডিং। এরপরে আপনি দেখবেন যে হচ্ছে পেশেন্টকে মুভ করাবেন, সরি মুভ না ফিল, পেশেন্টকে ফিল মানে পালপেট করবেন। এখন এটা তো আসলে ভিডিও ছাড়া দেখানো মুশকিল। পালপেট করার সময় আপনি প্রথমে পেশেন্টকে জিজ্ঞেস করে নেবেন যে পেশেন্টের কোনো জয়েন্টে পেইন আছে কিনা। যদি পেইন বলে কোনোটাতে তাহলে ওটাতে খুব সফটলি টাচ করবেন, অথবা যদি একেবারেই টাচ না করা যায় তাহলে ভালো। একদম খুব বেশি পেইন থাকলে ওটাতে টাচ করবেন না, পেশেন্টকে হার্ট করা যাবে না। সুতরাং পেশেন্টকে আগে জিজ্ঞেস করবেন কোনো জয়েন্টে খুব পেইন বেশি কিনা। তারপরে আপনি পেশেন্টের প্রত্যেকটা জয়েন্ট, বিশেষ করে স্মল জয়েন্ট অফ দ্য ফিঙ্গার্স, ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্ট, প্রক্সিমাল ইন্টারফেরেন্স জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এবং তারপরে রিস্ট জয়েন্ট, এই জয়েন্টগুলো আপনি এক্সামিন করবেন। স্মল জয়েন্ট যেগুলো আছে, এই ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্ট, তারপরে প্রক্সিমাল ইন্টারফেরেন্স জয়েন্ট, এগুলো হচ্ছে আপনি একটা ফিঙ্গারের দুই পাশ থেকে ধরে পালপেট করবেন। আচ্ছা, আমাকে তো দেখা যাচ্ছে তাই না? জি না, স্যার। আচ্ছা, স্মল ফিঙ্গার অফ দ্য হ্যান্ড যখন পালপেট করবেন আমি আমাকেই দেখাচ্ছি। ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্ট গুলা দুই সাইড থেকে ধরে প্রেস করবেন। এভাবে প্রেস করবেন, এভাবে প্রত্যেকটা ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্ট দুই সাইড থেকে ধরে প্রেস করবেন। প্রক্সিমাল ইন্টারফেরেন্স জয়েন্টও এরকম দুই সাইড থেকে ধরে প্রেস করবেন, দুই সাইড থেকে, মানে ল্যাটারাল সারফেস, দুইটা ল্যাটারাল সারফেস থেকে, এই ডরসাম এবং সারফেস থেকে না, ল্যাটারাল সাইড থেকে। কারণ জয়েন্টের টেন্ডারনেস বুঝতে গেলে আপনাকে এভাবে দেখতে হবে। আপনি যদি উপরে নিচে এভাবে করে ফেলেন, ফিঙ্গারের ডরসাল সারফেস এবং পামার সারফেসে ধরে যদি চাপ দেন, তাহলে কারো যদি টেনোসাইনোভাইটিস থাকে তাহলে টেনোসাইনোভাইটিসের জন্য পেইন হবে। তখন আপনি জয়েন্ট পেইন না টেনোসাইনোভাইটিসের পেইন সেটা বুঝতে পারবেন না। এই জন্য সাইড থেকে করতে হবে, সাইড থেকে একটা জয়েন্টে দুই সাইড থেকে প্রেস করবেন, একটা জয়েন্টে দুই সাইড থেকে প্রেস করবেন। আর ইন্টারফ্যালেঞ্জ মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, যেহেতু এখানে কোনো গ্যাপ নাই, আপনি দুই সাইড থেকে প্রত্যেকটা আলাদা করে দেখতে পাবেন না, সেই ক্ষেত্রে আপনাকে একসাথে চারটা জয়েন্টকে এভাবে প্রেস করে দেখতে হবে। চারটা জয়েন্টকে প্রেস করে দেখলে আপনি তখন অ্যাজ এ হোল চারটা জয়েন্টকে একসাথে এক্সামিন করবেন যে টেন্ডারনেস আছে কিনা। তাহলে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট গুলা প্রত্যেকটা আলাদা আলাদা করে, আর মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট চারটা একসাথে এভাবে প্রেস করে দেখবেন যে পেশেন্ট পেইন ফিল করে কিনা। পেশেন্টের মুখের দিকে তাকাবেন। থাম্বের ক্ষেত্রে শুধু ইন্টারফেরেন্স জয়েন্ট আর মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এটাকে আলাদা আলাদা করে পালপেট করবেন। তারপরে হচ্ছে রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্ট এটাও সাইড থেকে পালপেট করবেন যে পেশেন্ট পেইন ফিল করে কিনা। এই গেল আমাদের প্রত্যেকটা জয়েন্ট ইন্ডিভিজুয়াল পালপেশন। তারপরে হচ্ছে জয়েন্টের মুভমেন্ট। আপনি পেশেন্টকে বলেন যে পেশেন্ট ফ্লেকশন করবে, এক্সটেনশন করবে, তারপরে তার স্মল জয়েন্ট গুলা মুভমেন্ট ঠিক আছে কিনা, ফ্লেকশন এক্সটেনশন মানে কোনো ডিফর্মিটি আছে কিনা সেটা দেখলেন। যদি কারো ডিফর্মিটি থাকে সে পুরো এক্সটেনশন করতে পারবে না। আরো ভালো বোঝা যাবে আপনি পেশেন্টকে বলেন একটা ফ্ল্যাট সারফেসে হ্যান্ডটা রাখার জন্য। যদি ফ্লেকশন ডিফর্মিটি থাকে তাহলে পুরো সারফেসটা, হ্যান্ড সারফেসটা, পামার সারফেসটা ফ্ল্যাট সারফেসে সবগুলো লাগাতে পারবে না। যেটা ফ্লেকশন ডিফর্মিটি থাকবে সেটা উপরে উঠে থাকবে। এইগুলো ফ্লেকশন এক্সটেনশন ফিঙ্গার্স গুলো। তারপর হচ্ছে রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্টকে তাকে বলেন যে ফ্লেকশন এক্সটেনশন, তারপরে ল্যাটারাল মুভমেন্ট গুলো করার জন্য এবং রোটেশন করার জন্য। এরপর তাকে বলেন যে দুই হাতকে এইভাবে করার জন্য। দুই হাতকে এইভাবে করলে আপনি
যদি কারো ফিঙ্গারে ফ্লেকশন ডিফর্মিটি থাকে তাহলে এখানে কোনো গ্যাপ থাকবে না দুইটা হাতের মাঝখানে। আর কারো যদি ফিঙ্গারে কোনো ফ্লেকশন ডিফর্মিটি থাকে তাহলে কিন্তু এখানে একটা গ্যাপ থাকবে। তাহলে দুইটা হ্যান্ড সারফেসকে পামার সারফেসকে যদি একসাথে লাগাতে পারে তাহলে বুঝলেন তার কোনো ফিঙ্গারে কোনো ডিফর্মিটি নাই। এই গেল আমাদের জয়েন্ট মুভমেন্ট গুলো আমরা দেখলাম। 3 নাম্বার হচ্ছে যে আমরা ফাংশনাল ক্যাপাসিটি দেখবো। পেশেন্ট তার নরমাল কাজগুলা ডেইলি অ্যাক্টিভিটি গুলা করতে পারে কিনা। এই জন্য তাকে আমি বলবো একটা চাবি হাতে নিয়ে চাবিটাকে যেভাবে আমরা লক আনলক করার সময় ঘোরাই এভাবে ঘোরানোর জন্য। যদি পেশেন্ট এরকম ঘোরাতে পারে তাহলে বুঝতে হবে যে তার এই মানে ফাংশনাল ক্যাপাসিটি এটা ঠিক আছে। তাকে বলেন একটা কলম দিয়ে লিখতে, তাহলে কলম দিয়ে যদি সে ঠিক মতো লিখতে পারে, কলম গ্রিপ করে ধরতে পারে, এই গ্রিপিং পাওয়ারটা ঠিক আছে, তার মানে তার ফাংশনাল ক্যাপাসিটি ঠিক আছে। তারপরে হচ্ছে পেশেন্টের ফাংশনাল ক্যাপাসিটি দেখার পরে তারপরে হচ্ছে নার্ভ নার্ভ ফাংশনের টেস্টগুলো করবেন। নার্ভ ফাংশনের টেস্টগুলোর মধ্যে প্রথমে হচ্ছে আমরা মিডিয়ান নার্ভ দেখব, তারপর হচ্ছে স্মল মাসেলের যে নার্ভ সাপ্লাই ঠিক আছে কিনা সেটা দেখব। মিডিয়ান নার্ভ কম্প্রেশন, বিশেষ করে এই রিস্ট জয়েন্টের এখানে কম্প্রেশন হয় কমনলি রিমাটয়েড আর্থ্রাইটিসে হতে পারে, অস্টিওআর্থ্রাইটিসে হতে পারে মিডিয়ান নার্ভ কম্প্রেশন। সেটাকে আমরা কি বলি? মিডিয়ান নার্ভ কম্প্রেশন হলে এটাকে কি বলি? কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম বলি। মিডিয়ান নার্ভ কম্প্রেশন এই রিস্ট জয়েন্টের এখানে মিডিয়ান নার্ভ যদি কোনো টানেলের মধ্যে কম্প্রেশন হয় তখন এটাকে কার্পাল টানেল সিনড্রোম বলি। এটা রিমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিসে পজিটিভ পাওয়া যায়। এখন এটা হয়েছে কিনা তখন আমরা এক্সামিন করব কিভাবে? কয়েকটা টেস্ট করে আমরা বুঝবো। প্রথম টেস্টটা হচ্ছে আমরা পেশেন্টের রিস্ট জয়েন্টে যে পামার সারফেস আছে এই জায়গাটাতে, এখানে আমরা হাত দিয়ে একটা আঙ্গুল দিয়ে অথবা একটা পারকাশন হ্যামার দিয়ে ট্যাপ করব, ট্যাপ জোরে জোরে ট্যাপ করব রিস্ট জয়েন্টের পামার সারফেসে। যদি ট্যাপ করার সময় পেশেন্ট বলে যে তার মিডিয়ান নার্ভের ডিস্ট্রিবিউশন বরাবর প্যারাস্থেসিয়া হচ্ছে, মানে এই যে তিনটা এই তিনটা ফিঙ্গার ল্যাটারাল 3.5 ফিঙ্গার, এই ফিঙ্গার বরাবর তার প্যারাস্থেসিয়া হচ্ছে, এখানে ট্যাপ করার পরে তাহলে বুঝবো যে তার কার্পাল টানেল সিনড্রোম আছে হয়তো। এই যে টেস্টটা, এই টেস্টের নাম হচ্ছে টিনেল সাইন্স। টিনেল সাইন্স, TINEL, টিনেল। তাহলে আমি ফ্লেক্সর সারফেস অফ দা রিস্ট জয়েন্টে যখন ফ্লেকশন পারকাস করব, এটা ফিঙ্গার দিয়ে হতে পারে বা আমার পারকাশন হ্যামার দিয়ে হতে পারে, তখন পেশেন্ট যদি এখানে টিংলিং সেন্সেশন বলে দেন টিনেল সাইন ইজ পজিটিভ, তার মানে তার কার্পাল টানেল সিনড্রোম আছে। আরেকটা হচ্ছে ফ্যালান্স সাইন। ফ্যালান, একবার একটু যদি বলতেন। আচ্ছা আমার হাতটা দেখা যাচ্ছে? স্যার আমার হাতটা দেখেন, হাতের রিস্টের পামার সারফেসের যেখান থেকে মিডিয়ান নার্ভ যায়, এই যে এই জায়গাটাতে, এই পামার সারফেসের একটু রেডিয়াল সাইডে, এখানে আপনি আপনার ফিঙ্গার দিয়ে ট্যাপ করবেন, বাড়ি দিবেন, পারকাস করবেন আর কি, পারকাস করবেন এখানে, অথবা আপনি পারকাশন হ্যামার দিয়ে করতে পারেন এখানে। যদি এখানে পারকাস করার সময় পেশেন্ট যদি বলে যে তার এই তিনটা ফিঙ্গার এবং এই ফিঙ্গারের অর্ধেক এই বরাবর তার ল্যাটারাল 3.5 ফিঙ্গার বরাবর তার প্যারাস্থেসিয়া হচ্ছে, তাহলে তার টিনেল সাইন পজিটিভ। টিনেল সাইন পজিটিভ, ইট ইন্ডিকেটস কার্পাল টানেল সিনড্রোম। এই কার্পাল টানেল সিনড্রোম রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, আবার অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, আবার অন্যান্য অনেক কজ আছে, নন রিমাটোলজিক্যাল কজ আছে। তাহলে টিনেল সাইন এখানে আমরা পারকাস করে দেখবো টিনেল সাইন। দুই নাম্বার হচ্ছে ফ্যালান সাইন। ফ্যালান সাইন হচ্ছে আপনি দুইটা হ্যান্ডকে এইভাবে হাইপার ফ্লেকশন করে একসাথে লাগাবেন, হাইপার ফ্লেকশন করবেন, করে একসাথে আপনি জাস্ট 1 মিনিট রাখেন। এভাবে করলে হবে কি, যে মিডিয়ান নার্ভটা আরো বেশি কম্প্রেশন হবে। কম্প্রেশন হলে যে সাইডে মিডিয়ান নার্ভ কম্প্রেশন আছে ওই সাইডের ওই ল্যাটারাল 3.5 ফিঙ্গার বরাবর এই সারফেসে তার একটা টিংলিং সেন্সেশন হবে। ল্যাটারাল 3.5 ফিঙ্গার বরাবর যেখানে মিডিয়ান নার্ভ স্কিনে সাপ্লাই করে এই জায়গাটাতে টিংলিং সেন্সেশন হবে। তাহলে এভাবে যদি হাইপার এক্সটেনশন করে আমি 1 মিনিট রাখি এবং পেশেন্ট টিংলিং সেন্সেশন কমপ্লেইন করে এফেক্টেড সাইডে, তাহলে বলবো ফ্যালান সাইন ইজ পজিটিভ। ফ্যালানের স্পেলিং হচ্ছে PHALEN, ফ্যালান্স সাইন। এটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোমের 2 নম্বর টেস্ট। আরো দুইটা টেস্ট আছে, আমার মনে হয় বেশি দরকার নেই, আপনাদের এই দুইটা টেস্ট জানলেই হবে। একটা হচ্ছে টিনেল সাইন, একটা হচ্ছে ফ্যালান্স সাইন। এই দুইটা কার্পাল টানেল
সিনড্রোম মানে মিডিয়ান নার্ভ কম্প্রেশন আছে কিনা এই জায়গায় সেটা আমরা ডিটেকশন করতে পারবো। তারপরে আসেন যে স্মল জয়েন্ট অফ দ্য হ্যান্ড মাসেল, এগুলা ঠিক আছে কিনা। আমরা প্রথমে থাম দেখবো। থাম্বের আমরা জানি মুভমেন্ট কি কি আছে, একটা হচ্ছে ফ্লেকশন, সরি এটা এটা হচ্ছে অ্যাডাকশন, এটা হচ্ছে অ্যাডাকশন, এটা অ্যাবডাকশন, অ্যাডাকশন অ্যাবডাকশন, ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন, অ্যাডাকশন অ্যাবডাকশন। এখানে এই যে অ্যাডাকশন করে যেটা অ্যাডাক্টর পলিসিস, ইট ইজ সাপ্লাইড বাই আনলার নার্ভ। আর বাদ বাকি থাম্বের সব মাসেলগুলো কিন্তু আপনার রেডিয়াল সরি মিডিয়ান নার্ভ দিয়ে সাপ্লাই হয়। সুতরাং কারো যদি ধরেন মিডিয়ার নার্ভ কম্প্রেশনের জন্য মিডিয়ান নার্ভ ড্যামেজ হয়, তার কার্পাল টানেল সিনড্রোম খুব সিভিয়ার হয়, লং স্ট্যান্ডিং থাকে, আনট্রিটেড থাকে, সেই ক্ষেত্রে তার অ্যাডাকশন বাদে বাকি মুভমেন্টগুলো হ্যাম্পার হবে। তার মানে ফ্লেকশন, এক্সটেনশন এবং অ্যাবডাকশন এই তিনটা মুভমেন্ট এফেক্টেড হবে। অ্যাডাকশন ঠিক থাকবে, তার মানে আনলার নার্ভ ঠিক থাকবে। মিডিয়ান নার্ভের সাপ্লাইগুলোর জন্য তার ফ্লেকশন, এক্সটেনশন এবং অ্যাবডাকশন এফেক্টেড হবে। এবং আরেকটা ফাংশন আছে থামবে, সেটা হচ্ছে এটাকে কি বলে, এটাকে কি বলে, অপোজিশন। অপোজিশন। Position. হ্যাঁ, অপোজিশনটা হচ্ছে অপোনেন্স পলিসিসের কাজ, এটাও মিডিয়ান নার্ভের সাপ্লাই। তাহলে এই অপোজিশনটাও সে প্রপারলি করতে পারবে না। অপোজিশন পেশেন্ট প্যাসিভলি করবে, আপনি টেস্ট করতে পারেন স্ট্রেংথটা, আপনি আপনার আঙ্গুলটাকে পেশেন্টের এই বুকের মাঝখান দিয়ে ধরে টান দেন আর পেশেন্টকে বলেন রেজিস্ট করার জন্য। পেশেন্ট যখন রেজিস্ট করবে, আপনি যখন হুকটা দুইটা আঙ্গুলকে সেপারেট করতে পারবেন না, তার মানে বোঝা গেল তার অপোনেন্স পলিসিস খুব ভালোভাবে কাজ করতেছে, অপোনেন্স পলিসিস খুব ভালোভাবে কাজ করতেছে। সুতরাং এই অপোজিশন, তাহলে কারো যদি মিডিয়ান নার্ভ ড্যামেজ হয় ডিউ টু কার্পাল টানেল সিনড্রোম, তার অপোজিশনের ফাংশনটা হ্যাম্পার্ড হবে, তার অ্যাবডাকশন হ্যাম্পার্ড হবে, তার ফ্লেকশন এক্সটেনশন হ্যাম্পার্ড হবে থাম্ব মাসেলের। এই গেল মিডিয়ান নার্ভের অ্যাবনর্মালিটির জন্য আমরা যে ফাইন্ডিং গুলো পাবো। এরপরে আসেন আমরা আদার ফিঙ্গারের যে স্মল মাসেল গুলো আছে, যেমন এদিকে আছে পামার ইন্টারোসিয়াই, এদিকে আছে ডরসাল ইন্টারোসিয়াই। ডরসাল ইন্টারোসিয়াই গুলোর জন্য পেশেন্টের এই যে ফিঙ্গার যে অ্যাপার্ট হয়, আমরা যদি চারটা আঙ্গুলকে এরকম স্লাইড চারদিকে স্প্রেড করি, এই ফাংশনটা হচ্ছে ডরসাল ইন্টারোসিয়াই। যদি একসাথে লাগাই এটা হচ্ছে পামার ইন্টারোসিয়াই। পামার ডরসাল ইন্টারোসিয়াই দুইটাই কিন্তু আল্লাহ নার্ভ দিয়ে সাপ্লাই হয়, মিডিয়ান নার্ভ দিয়ে না। সুতরাং কার্পাল টানেল সিনড্রোমে আপনার এগুলা ঠিক থাকবে, এগুলা ঠিক থাকবে। এটা ডরসাল ইন্টারোসিয়াই, এটা পামার ইন্টারোসিয়াই। এখন আপনি এই জিনিসটাকে আরেকটু ভালো করে ইয়ে করতে পারেন। যদি পেশেন্ট এরকম আঙ্গুল করতে যায়, আপনি যদি পাশ থেকে প্রেসার দিয়ে রাখেন, পেশেন্টকে বলেন এখন জোরে প্রেসার দিয়ে জোরে ফাঁক করার জন্য, জোরে ফাঁক করার জন্য, জোরে ফাঁক করার জন্য আপনি রেজিস্ট করবেন, পেশেন্ট রেজিস্ট্যান্সের এগেইনস্টে ফাঁক করবে, তাহলে তার ডরসাল ইন্টারোসিয়াই ঠিক আছে। পামার ইন্টারোসিয়াই ফাংশন দেখার জন্য আপনি একটা পেপারকে এটার মাঝখানে রাখতে পারেন। বা একটা কার্ড আছে, যে কার্ড যে কোনো একটা কার্ডকে আপনি যে কোনো একটা কার্ডকে ধরেন আপনার দুইটা আঙ্গুলের মাঝখানে রাখতে পারেন, এই যে এইভাবে। পেশেন্টকে বলবেন টাইট করে ধরে রাখেন, আপনি জোরে টান দিবেন, যদি পামার ইন্টারোসিয়াই ঠিক থাকে টাইট করে ধরে রাখতে পারবে। এইগুলো আমাদের পামার এবং ডরসাল ইন্টারোসিয়াই ফাংশন আমরা দেখলাম। আর এই যে অ্যাডাক্টর পলিসি, থাম্বে যে অ্যাডাকশন যেটা আনলার নার্ভ দিয়ে সাপ্লাই হয়, সেটা দেখার জন্য আমরা সেখানে একটা কার্ড টেস্ট করতে পারি। পেশেন্টকে বলেন যে এইভাবে কার্ডটা এভাবে মাঝখান দিয়ে টাইট করে ধরে রাখার জন্য আপনি কার্ডটা ধরে টান দেন। যদি অ্যাডাক্টর পলিসিস ঠিক থাকে তাহলে সেই কার্ডটাকে টাইট করে ধরে রাখতে পারবে, আর যদি উইক থাকে তাহলে কার্ডটা অত টাইট করে ধরে রাখতে পারবেন না, এবং দেখবেন যে আপনি সে কার্ডটাকে থামটাকে ফ্লেকশন করে ধরার চেষ্টা করবে, অ্যাডাকশন দিয়ে পারবে না, ফ্লেকশন দিয়ে ধরার চেষ্টা করবে। যদি এটা করতে গিয়ে থামটা ফ্লেকশন হয়ে যায়, তখন আমরা এটাকে বলি ফ্রমেন্ট সাইন, তার মানে তার অ্যাডাক্টর পলিসিসটা উইক। তাহলে এই কার্ড টেস্ট করে আমরা একটা হচ্ছে অ্যাডাক্টর পলিসিসের উইকনেসটা দেখতে পারি, আবার পামার ইন্টারোসিয়াই উইকনেসটাও দেখতে পারি। এইগুলো স্মল মাসেল অফ দ্য হ্যান্ড জয়েন্টের মুভমেন্ট গুলো দেখা যাবে। তারপরে আপনি সেন্সরি এক্সামিনেশন করে দেখবেন, যদি কারো মিডিয়ান নার্ভ উইকনেস থাকে, কম্প্রেশন থাকে, ড্যামেজ হয়ে যায়, তাহলে এই ল্যাটারাল 3 ফিঙ্গার এবং এই হাফ অফ দ্য রিং ফিঙ্গার এই পর্যন্ত এই সারফেসে তার সেন্সেশনটা কমে যাবে। ল্যাটারাল মানে
থাম, ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের অর্ধেক এই বরাবর এই জায়গাটাতে তার সেন্সেশন গুলা ডিমিনিশড হবে যদি মিডিয়ান নার্ভ ইনজুরি হয়। তো এই গেল আমাদের মোটামুটি রিমাটোলজিক্যাল এক্সামিনেশনে হ্যান্ডের আমরা যে ইয়ে বললাম, যেগুলা মানে মুভমেন্ট করে দেখার কথা বললাম এক্সামিনেশন, এই তিনটা প্রসেসের মধ্যে এটা হচ্ছে আমাদের মুভমেন্টের পার্ট। তাহলে আমরা প্রথমে বললাম ইন্সপেকশনে লুক, যেটা ইন্সপেকশন। 2 নাম্বার বললাম ফিল করে আমরা জয়েন্ট গুলার টেন্ডারনেস দেখলাম। 3 নাম্বার হচ্ছে মুভ করে আমরা পেশেন্টের বিভিন্ন জয়েন্ট মুভমেন্ট এবং মাসেলের ফাংশন গুলা দেখলাম, আর নার্ভ উইকনেস আছে কিনা সেটা দেখলাম। আমার মনে হয় আমি কোনো জায়গা কি মিস করছি কিনা বুঝতেছি না। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। প্র্যাকটিক্যাল পার্টটা আসলে এইভাবে দেখানো খুব মুশকিল। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার থাম্বে স্যার জয়েন্ট গুলো স্যার কিভাবে পালপেট করে দেখাবো স্যার, একটু যদি কাইন্ডলি দেখাতেন। থাম্বে তো আমাদের একটাই ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট আর একটাই মেটাকার্পোফ্যালেঞ্জিয়ান জয়েন্ট। এই যে সাইড থেকে, দুই সাইড থেকে প্রেস করে দেখবেন টেন্ডার কিনা। দুই সাইড থেকে এই যে দুই সাইড থেকে দেখবেন। যেহেতু এখানে মেটাকার্পোফ্যালেঞ্জিয়ান জয়েন্ট আলাদা আছে, এটাকে দুই সাইড থেকে করতে পারবেন। কিন্তু এখানে তো প্রত্যেকটা আলাদা না, এখানে চারটা একসাথে, এই চারটাকে একসাথে। মেটাকার্পোফ্যালেঞ্জিয়ান জয়েন্ট এই চারটা একসাথে, আর থাম্বারটা আলাদা করে। আর ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট এখানে একটা। সাইড থেকে প্রেস করবেন। আপনি যখন ফিল করবেন তখন সাইড থেকে প্রেস করে আপনি জয়েন্ট টেন্ডেন্স দেখবেন। আর আরেকটা ফিলের সময় আরেকটা প্রথমে করতে পারেন, যদি অ্যাপারেন্টলি মনে হয় যে কোনো জয়েন্ট সোয়েলিং হয়ে আছে, তাহলে আপনি ফিলের শুরুতে প্রথমেই ওই জয়েন্টের উপরে আপনি ব্যাক অফ দ্য হ্যান্ড দিয়ে টেম্পারেচারটা দেখে নেন। টেম্পারেচারটা দেখে নিলে ওই জায়গায় আপনার লোকাল টেম্পারেচার বেশি পাবেন যদি ইনফ্লামেশন থাকে। তাহলে ব্যাক অফ দ্য হ্যান্ডে লোকাল টেম্পারেচার দেখে নেবেন। প্রথমে নর্মাল এরিয়াটা দেখবেন, তারপরে ওই যেটা সোয়েলিং এরিয়া সেই এরিয়াতে দেখবেন। এটাও ফিলের পার্ট আর কি। প্রথমে পেশেন্টের টেন্ডারনেস দেখার আগে আপনি লোকাল টেম্পারেচারটা দেখে নিতে পারেন যদি অ্যাপারেন্টলি মনে হয় কোনো জায়গায় সোয়েলিং আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আমি আসলে কোনো জায়গা মিস করছি কিনা আমি বুঝতেছি না। আপনাদের কোয়েশ্চেন পেলে আমি বুঝতে পারবো। নডিউল গুলাকে কি পালপেট করে দেখতে হবে কিনা স্যার? হ্যাঁ, নোডিউল গুলা পালপেট করে দেখতে পারেন। যেমন নোডিউল গুলা ইন্সপেকশনে দেখলে অনেক সময় তো কালার দেখে বোঝা যায় এটা কিসের নোডিউল। যেমন ধরেন গাউট যে টোফাই গুলো আছে, যেমন ধরেন এটা তো ইন্সপেকশনে আপনি বুঝতে পারবেন এটা কালার ডিফারেন্ট। এটা অনেকটা চক হোয়াইট কালারের, স্কিনের নিচে একটা সাদা সাদা স্পট, মানে একটা নোডিউলার ইয়া দেখা যাবে। পালপেট করলে দেখতে পারবেন পালপেশনে এটা হার্ড থাকবে। নোডিউল বেশিরভাগই এরকম হার্ড টু ফার্ম থাকে। এটা যেমন একটু হার্ড থাকবে, কারণ এটা এখানে কি থাকে এই টোফাসের মধ্যে মনোসোডিয়াম ইউরেট, ইউরিক অ্যাসিড মনোসোডিয়াম ইউরেট হিসেবে এখানে ক্রিস্টাল আকারে থাকে। তার সাথে কিছু ইনফ্লামেটরি সেল এখানে থাকে। তো এটা ফার্ম টু হার্ড হবে এবং নন টেন্ডার হবে এবং কালারটা হোয়াইট হবে। আপনি পালপেট করে দেখতে পারেন। তারপরে যেমন ধরেন এটা এটা যেমন অস্টিওআর্থ্রাইটিসের নোট, এটা একদম বোনি আউটগ্রোথ, সুতরাং ইট উইল বি হার্ড। এটা প্রক্সিমালে হলে বাউচার্স নোডিউল আর ডিস্টাল হলে হেবার্টেন্স নোডিউল। এটা জাস্ট বেজ অফ দা ফ্যালাংসের বেজের দুই সাইড থেকে দুইটা বের হয়। সো ইট উইল বি হার্ড। পালপেট করে আপনি কনসিস্টেন্সি দেখতে পারেন হার্ড। রিমাটয়েড নোডিউল এটা যেমন এখানে আছে, ইট উইল বি ফার্ম। এটার অ্যাকচুয়ালি পজিশন দেখে আপনি ধারণা করতে পারেন এটা ডর্সাল সারফেস অফ দা ফিঙ্গার ছাড়াও ডর্সাল সারফেস অফ দা হ্যান্ড, ইভেন ফোর আর্মের পিছনেও ডর্সাল সারফেসও থাকতে পারে। আপনি নোডিউল পালপেট করতে পারেন। পালপেট করলে যদি অস্টিওআর্থ্রাইটিস এর নোডিউল হয় তাহলে এটা হার্ড হবে, রিমাটয়েড নোডিউল হলে এটা ফার্ম হবে, টোফাস হলে এটাও ফার্ম বা হার্ডও হতে পারে, ফার্ম টু হার্ড হতে পারে। এবং টেন্ডারনেস আছে কিনা দেখবে, সাধারণত এগুলো নন টেন্ডারই থাকে। বলেন আর কোনো কোয়েশ্চেন?
আমি আসলে ধারণা করছিলাম ভিডিওটা দেখানো যাবে, ভিডিওটা দেখাতে পারলে একটু ভালো হতো। হ্যান্ড এক্সামিনেশন আপনাদের যদি বিশেষ করে পরীক্ষায় ইসমাইল পাটোয়ারি স্যার আসেন তাহলে হয়তো হ্যান্ড এক্সামিনেশন দিতে পারে। যাদের রিমাটোলজিতে ইন্টারেস্ট আছে অথবা ঢাকাতে যদি এমন কেউ আসে যারা হয়তো রিমাটোলজিতে একটু ইন্টারেস্ট আছে, তারা সাধারণত এই ধরনের হ্যান্ড এক্সামিনেশন দিতে পারে। এটা আবার পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশনও দেওয়া হয়। এটা খুব মানে পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশনের জন্য খুব কমন কেস। আন্ডার গ্রাজুয়েটের জন্য খুব কমন কেস না, কিন্তু মাঝে মাঝে দেওয়া হয়। এটা এক্সামিনের প্রেফারেন্স। কারো কোনো কোয়েশ্চেন নাই? আমি তাহলে একটা কোয়েশ্চেন করি। আদনান তাসনিম বলেন। প্রথমে আপনার নাম দেখতে পাচ্ছি, এই জন্য জিজ্ঞেস করলাম। মিডিয়ান নার্ভের সাপ্লাই বলেন। মিডিয়ান নার্ভ হ্যান্ডের স্মল মাসেলের কোনগুলোকে সাপ্লাই করে? স্যার স্মল মাসেল। আনমিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ। এটা সংক্ষেপে মনে রাখবেন হচ্ছে লোফ, লোফ দিয়ে লোফ, LOAF লোফ। এল দিয়ে হচ্ছে ল্যাটারাল টু লুম্ব্রিকালস, ফিঙ্গারের যে লুম্ব্রিকালস গুলো থাকে ল্যাটারাল টু লুম্ব্রিকালস। এতে হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস। ওতে হচ্ছে অপোনেন্স পলিসিস। এফ তে হচ্ছে ফ্লেক্সর পলিসিস। LOAF ল্যাটারাল টু লুম্ব্রিকালস এল তে, ও তে অপোনেন্স পলিসিস, এ তে অ্যাবডাক্টর পলিসিস, এফ তে হচ্ছে ফ্লেক্সর পলিসিস। এই চারটা হচ্ছে মিডিয়ান নার্ভ দিয়ে, বাদ বাকি যা আছে সব আনলার নার্ভ দিয়ে। এখানে হাইপোথেনার মাসেল বলেন, তারপরে পামার ইন্টারস্টুয়াই, ডরসাল ইন্টারস্টুয়াই বা মিডিয়াল টু লুম্ব্রিকালস এবং এই থাম্বে যে অ্যাডাক্টর পলিসিস, এগুলো সব হচ্ছে আনলার নার্ভ দিয়ে। আনলার নার্ভ লেশনটা আসলে রিমাটোলজিক্যাল কন্ডিশন গুলোতে খুব কমনলি এফেক্ট হয় না, খুব আনকমন। মিডিয়ান নার্ভ কম্প্রেশন হয়ে কার্পাল টানেল সিনড্রোম হয়ে এফেক্টেড হয়, যেহেতু মিডিয়ান নার্ভটা এখানে থাকে, রিস্ট জয়েন্টের সামনে থাকে। এই ধরনের কেস কিন্তু খুব কমনলি পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে পাওয়া যায়। যেমন আমাদের একটা কেস এসএলইর ছিল 2 বছর 3 বছর আগে, একদম এরকম হয়ে গেছিল, মনে হচ্ছিল যে এটা ফিঙ্গার পুড়েই যাবে। পরে আস্তে আস্তে ট্রিটমেন্ট দেওয়ার পরে তার কিন্তু আবার ফিঙ্গার ঠিক হয়ে গেছে। মানে তার বোনস ছাড়া বাকি সফট টিস্যু সব ড্যামেজ হয়ে গেছিল। এটা এসএলই তে পাওয়া যায় এবং সিস্টেমিক স্ক্লেরোসিসে পাওয়া যায়। সিস্টেমিক স্ক্লেরোসিসের আরেকটা টিপিক্যাল ফিচার হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিসে আপনারা দেখবেন অনেক সময় ফিঙ্গার গুলার টিপ যেগুলো সেগুলো ট্যাপারিং হয়ে যায়, মানে যে ডিস্টাল ফ্যালাংসটা আপনার ইয়ে হয়ে যায়, অ্যাবজর্পশন হয়ে ডিস্টাল ফ্যালাংসটা একদম ন্যারোইং হয়ে যায় ডিস্টাল ফ্যালাংসটা। যেমন এটা সিস্টেমিক স্ক্লেরোসিসের একটা ফিঙ্গার, যেমন ধরেন এই যে থামটা দেখেন, এই জায়গাটা দেখেন অনেকটু চিকন হয়ে গেছে না? এই ডিস্টাল ফ্যালাংসটা অ্যাবজর্পশন হয়ে এটা নরমাল যে রাউন্ডেড স্কয়ার ফিগার থাকে, এটা এরকম একদম চিকন হয়ে গেছে। আপনি এটার সাথে কম্পেয়ার করে দেখেন, এই জায়গাটা চিকন হয়ে গেছে, আমার অনেকটা দেখে মনে হচ্ছে ক্লাবিং হয়ে গেছে। এটাকে বলে অ্যাকচুয়ালি সিউডো ক্লাবিং বলে। মানে এই ডিস্টাল ফ্যালাংসে অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য নেইলটা অনেকটুকু বড় দেখাচ্ছে, সিউডো ক্লাবিং। এটা সিস্টেমিক স্ক্লেরোসিসের একটা টিপিক্যাল ফিচার। ঠিক আছে, কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যদি পরীক্ষা হয় তাহলে আশা করি সবাই পরীক্ষা ভালো করবেন। আমি জানি না পরীক্ষা কিভাবে হবে, যদি নর্মালি হয় তাহলে ভেরি গুড, সিচুয়েশন ইমপ্রুভ হলে অবশ্যই হবে। যদি সিচুয়েশন ইমপ্রুভ না হয় তাহলে হয়তো বিকল্প কোনো ব্যবস্থা পরীক্ষা হতে পারে। সবার সাফল্য কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে লিভ করছি। খোদা হাফেজ।